বাংলাদেশ থেকে নির্বাচনের পরে অনেক উপদেষ্টা পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। আমরা অনেক ইউটিউবারে এই নিয়ে অনেক আলোচনা করেছি। গতকাল থেকেই বাংলাদেশের যতগুলো এয়ারপোর্ট আছে সে সকল এয়ারপোর্টের মধ্যেও কিন্তু এই বিষয়গুলো নিয়ে টান টান উত্তেজনা বিরাজ করছে। বিভিন্ন সূত্র মতে আমরা জানতে পেরেছি অনেক উপদেষ্টারা পালিয়ে যাওয়ার চেষ্টা করছে, কিন্তু বিমান কর্তৃপক্ষ থেকে কি অদৃশ্য কারণে তাদের অনেককে পালিয়ে যেতে দেওয়া হচ্ছে না। এখন হয়তোবা তারা এখনো ক্ষমতায় বসে আছে, সে কারণে তাদেরকে যে কোনো একটা ইস্যু দেখিয়ে গ্রেপ্তার করা হচ্ছে না, এবং অনেক টোকাইকেও এভাবে ইস্যু দেখিয়ে গ্রেপ্তার করা হচ্ছে না। কিন্তু তারা যদি পালিয়ে যেতে না পারে, তাদের কিন্তু অনেক ক্রাইম বিতর্কতভাবে বিএনপি ভালো করে জানে, এবং দেখবেন তারা জাস্ট বিএনপি এত ক্ষমতা তুলে দেয়, তারা যদি বিদেশ পালিয়ে যেতে না পারে, এই টোকাই এনসিপি নেতারা এবং এই ডক্টর গং এর আশেপাশে যে সকল উপদেষ্টারা আছে সকলকে আপনি দেখবেন তেরপাল করে ফেলবে, সকলকেই গ্রেপ্তার করবে, অনেককেই গ্রেপ্তার করে তাদের বিভিন্ন অপকর্ম মিডিয়াতে তুলে ধরবে। তারা কত টাকা দুর্নীতি করেছে, তারা কোথায় কি করেছে, সকল কিছু জনসম্মুখে চলে আসবে। এ পেটলা নাহিদ উপদেষ্টা থাকা অবস্থায় কত হাজার কোটি টাকা মেরে দিয়েছে, এই টোকাই আসিফ মাহমুদ উপদেষ্টা থাকা অবস্থায় কত কোটি টাকা মেরে দিয়েছে, এই মাহফুজ আলম উপদেষ্টা থাকা অবস্থায় কত কোটি টাকা মেরে দিয়েছে, সকল কিছু জনসম্মুখে চলে আসবে। সে কারণে হয়তোবা বিএনপির কোনো অদৃশ্য সিগন্যালে বিমান কর্তৃপক্ষ যাদের লিস্ট জমা দিয়ে দিয়েছে তাদেরকে বিদেশ পালিয়ে যেতে দিচ্ছে না। তারা হয়তোবা ক্যালকুলেশন ভুল করেছে যে নির্বাচনের আগে তারা বিদেশ পালিয়ে গেলে ভালো হতো, কারণ নির্বাচনের পরে একটা রেজাল্ট চলে এসেছে, বাংলাদেশের সকলে জানতে পেরেছে বিএনপি ক্ষমতায় আসতে যাচ্ছে। তাহলে এখন সকল জায়গায় বিএনপি ছড়ি ঘুরাবে, বিএনপির বাইরে বিমান কর্তৃপক্ষ যাওয়ার সুযোগ নেই, প্রশাসনও যাওয়ার সুযোগ নেই, কারণ তাদের মনে একটা ভয় থাকবে আমরা যদি বিএনপির কথা না শুনি, বিএনপির নেতারা আমাদেরকে হয়তো চাকরিচ্যুত করে ফেলতে পারে, আমাদেরকে হয়তো উপরের লেভেলে পদায়ন নাও করতে পারে। সে কারণে বিএনপি যা বলছে তাই শুনি, তাহলে আমাদের জন্য মঙ্গলজনক। সেই কারণে বিমান কর্তৃপক্ষ হয়তোবা এই সকল উপদেষ্টাদেরকে আটকে দিচ্ছে, অনেক টোকাইদেরকেও আটকে দিচ্ছে। সেই কারণে গতকাল থেকে টান টান উত্তেজনা বিরাজ করছে এই বিমানবন্দরগুলোতে, আজকেও টান টান উত্তেজনা বিরাজ করছে। পালিয়ে যাওয়ার হিড়িক নেমেছে, অনেক ছোটখাটো এনসিপি টোকাইরাও পালিয়ে যাচ্ছে, তাদের হয়তো লিস্ট নাই, সে কারণে তাদেরকে ধরা হচ্ছে না। কিন্তু ছোটখাটো চুনুপুটি পালিয়ে গেল, বড় বড় রাঘব বোয়াল কিছু বেজে যাবে, আর তাদেরকে নিয়ে বিএনপি খেলায় মেতে উঠবে ক্ষমতায় বসার পরে। বিএনপি কিন্তু কাউকে ছাড় দিবে না, আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরে আসার স্পেস দিল, আওয়ামী লীগকেও ছাড় দিবে না, এ টোকা এনসিপিকেও ছাড় দিবে না, জামাতকেও ছাড় দিবে না, এটা 100%। কারণ বিএনপি একটা বড় রাজনৈতিক দল, ক্ষমতায় বসে গেলে আরো শক্তিশালী হয়ে যাবে, তাদের পুলিশ প্রশাসন সেট হয়ে যাবে, তাদের রাষ্ট্রপতি সেট হয়ে যাবে, এবং তাদের পছন্দের সেনাবাহিনীর প্রধান আসবে, মোটামুটি সারা বাংলাদেশে একটা তাদের নিয়ন্ত্রণ চলে আসবে। আওয়ামী লীগকে ক্ষমতায় আসতে হলে এই বড় একটা দুর্গের বিরুদ্ধে লড়াই করে আবার ক্ষমতায় আসতে হবে, রাজনীতিতে ফিরে আসবে, কিন্তু ক্ষমতায় আসতে হলে বিশাল বড় একটা ফাইট করতে হবে। 5 আগস্টের আগে বাংলাদেশের যে পরিমাণ ভয়াবহ একটি আন্দোলন হয়েছে, মারাত্মক লেভেলে ষড়যন্ত্রমূলক একটি গণ অভ্যুত্থান হচ্ছে, ওই লেভেলের একটি আন্দোলন বাংলাদেশে করতে হবে এবং মেসাকার অবস্থা করে ফেলতে হবে বাংলাদেশকে। তখনই আবার আওয়ামী লীগ বাংলাদেশে আরেকটি নির্বাচন করানোর সুযোগ পাবে এবং ওই নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে পারবে। তা না হলে আওয়ামী লীগের ক্ষমতা আসতে অনেক সময় লাগবে, রাজনীতিতে ফিরে আসতে বেশি সময় লাগবে না। দেখা যাক বিএনপি কি এই সকল উপদেষ্টাদেরকে বিদেশ পালিয়ে যেতে দিবে, নাকি যেভাবে আটকিয়ে রেখেছে এভাবে আটকিয়ে রাখবে, আর টোকাই সমন্বয়কদেরকে কি আটকিয়ে রেখে বাংলাদেশে মায়ের উপর রাখবে, নাকি তাদের থেকে টাকা পয়সা যেগুলো কামিয়েছে, যে 16-17 মাসে 1000 কোটি টাকার মতো মালিক হয়ে গিয়েছে, সেগুলো থেকে ভাগ নিয়ে বিদেশ পালিয়ে যেতে সহায়তা করবে। এখনো অনেক খেলা বাকি, বিএনপি ক্ষমতায় বসা ছাড়া বিএনপি আসল রূপও বুঝতে পারবো না। তারেক যে 2001 থেকে 2006 সালে যেরকম অ্যাগ্রেসিভ রাজনীতি করেছে ওই রকম এখনো আছে কিনা সেটা আমরা বুঝতে পারবো না, নাকি লন্ডনে 16-17 বছর থেকে লন্ডনের রাজনীতি তার শরীরে এবং মেধা মনয়নে মাথার মধ্যে সকল কিছু লন্ডন রাজনীতি ঢুকেছে, সেটাও আমরা বুঝতে পারবো না। তাই বসার জন্য অপেক্ষা করেন, হয়তো কি 2-3 দিন 4 দিন 5 দিনের মধ্যে শপথ পড়িয়ে ফেলবে, বিএনপি ক্ষমতায় বসে যাবে। তারপরে মেইন খেলা আমরা বুঝতে পারবো যে বিএনপি কি করতে চাচ্ছে, বিএনপির মোটিভ কি, এবং তারেক জিয়া কোন ধরনের রাজনীতি বাংলাদেশ ইস্টাবলিশ করতে যাচ্ছে। তারেক জিয়া কি বাংলাদেশের সর্বকালের সেরা ফ্যাসিস্ট হয়ে যাবে, নাকি তারেক জিয়া বাংলাদেশের সর্বকালের সেরা গণতান্ত্রিক নেতা হয়ে যাবে? তার আচার আচরণে, তার সিদ্ধান্তের মধ্যে আমরা 1-2 মাসের মধ্যে সকল কিছু ক্লিয়ার হয়ে যাব। তাই আপনারা হতাশাগ্রস্ত হইয়েন না কেউ,
আর আপনারা কেউ উচ্ছ্বাসিত হইয়েন না, কারণ বাংলাদেশে এখনো অনেক খেলা বাকি। নির্বাচনের পরবর্তী সময় আমরা বলেছিলাম না অনেক খেলা বাকি, সেই খেলাগুলো এখনো বাকি আছে। সেই খেলাগুলো দেখার জন্য আপনারা একটু অপেক্ষা করুন। 16-17 মাস অপেক্ষা করেছেন মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি আওয়ামী লীগ, আরো কিছু সময় অপেক্ষা করতে হবে। আপনারা এখনো মাঠে নামার প্রয়োজন নেই, আপনারা ঘরে বসেই খেলাগুলা দেখুন। যখন সময় হবে অটোমেটিক্যালি ভাবে আওয়ামী লীগ থেকেই নির্দেশনা চলে আসবে, আপনারা এখন মাঠে নামুন। আওয়ামী লীগ থেকে নির্দেশনা চলে আসবে, আমাদের মাঠ দখল করতে হবে, আমাদের আবার ক্ষমতা আসতে হবে। দেখবেন যে সারা বাংলাদেশে একটা জয়ধ্বনি হয়ে যাবে, অটোমেটিক্যালি আপনার রাজপথে নেমে যাবেন। হতাশাগ্রস্ত কোথায় চলে যাবে, অটোমেটিক্যালি উজ্জীবিত হয়ে যাবেন। মনে হবে যে আমরা কালকে ক্ষমতায় চলে আসছি, আন্দোলন চাঙ্গা হয়ে যাবে। এটাই হচ্ছে জনবিস্ফোরণ, আর সেই জনবিস্ফোরণ ঘটাতে আওয়ামী লীগ পারদর্শী, ইতিহাস তাই বলে। কথা বুঝতে পেরেছেন? তাই আমরা কিছু মাস তারেক যে দেশটা কিভাবে পরিচালনা করে এবং মন্ত্রী পরিষদে কাকে রাখে সেগুলা একটু দেখি, আর উপদেষ্টাদেরকে কিভাবে প্যাকেট করে, এর টোকাইদেরকে কিভাবে প্যাকেট করে সেটা আমরা দেখার জন্য বসে আছি। আর এই উপদেষ্টারা কি পরিমাণ দুর্নীতি করেছে, কি পরিমাণ অনিয়ম করেছে সেটাও আমরা একটু দেখতে চাই। তারেক যে কি সত্যটা প্রকাশ করবে নাকি তাদের সাথে আতাত করে তাদেরকে সেফ এক্সিট দিবে, সত্য প্রকাশ করবে না। যদি সত্য প্রকাশ করে তাহলে মনে করব তারেক জিয়ার মাথায় একটা পজিটিভ চিন্তাধারা আছে। যদি সত্য প্রকাশ না করে শুধু আওয়ামী লীগ বিদ্বেষী রাজনীতি শুরু করে দেয় ক্ষমতায় বসার পর, তাহলে মনে করব সর্বকালের সারা ফেসিস্ট আমরা বাংলাদেশে পেতে যাচ্ছি। ডক্টর ইউনূস থেকেও বড় ফেসিস্ট আবির্ভূত হতে যাচ্ছে। আর যদি প্রথমে শুরু করে বিচার দিয়ে এই উপদেষ্টারা 16-17 মাসে কি করেছে, এ টোকাই এনসিপির যারা উপদেষ্টা ছিল তারা কি করেছে, তাদের দুর্নীতি অনিয়ম জনগণের সম্মুখে প্রকাশ করে দেয়, তাহলে মোটামুটি পজিটিভ সাইন ভালোর দিকে যাবে মনে করবো আমরা। তাই তারেক জিয়ার সম্পর্কে এখন আমরা সিদ্ধান্ত নেওয়ার সময় হয়নি। তারেক জিয়া কি ধরনের রাষ্ট্রশাসক হবে এবং কিভাবে দেশ পরিচালনা করবে 1-2 মাস আগে পর্যালোচনা করতে হবে, দেখতে হবে। তারপরে আমরা ভিডিওর মাধ্যমে মন্তব্য করতে পারবো তারেক জিয়া কি ধরনের রাষ্ট্রশাসক, অনেক ভালো হবে নাকি মন্দের ভালো হবে নাকি একেবারে জঘন্য। কথা বুঝতে পেরেছেন? কথা না বুঝতে পারলে ভিডিওটি আবার রিপিট করে প্রথম থেকে দেখবেন, তাহলে আশা করছি একেবারে সকল কিছু ক্লিয়ার হয়ে যাবেন। তাই অপেক্ষা করুন, ধৈর্য ধরুন। আমার থেকে মনে হয় অনেক উপদেষ্টারা পালাতে পারবে না, কিছু উপদেষ্টা ধরা খাবে এবং অনেক টোকাই পালাতে পারবে না, কিছু টোকাই ধরা খাবে। যে সকল এনসিপি টোকাইদের উপর বিএনপি নেতা কর্মীদের বেশি ক্ষোভ, তারা প্যাকেট হয়ে যাবে। অলরেডি এনসিপির অনেক নেতা কথা বলা বন্ধ করে দিয়েছে, টকশোতে যাওয়া বন্ধ করে দিয়েছে। অনেক উপদেষ্টার অলরেডি কাঁপুনি শুরু হয়ে গিয়েছে, অনেক উপদেষ্টা কথা আবল তাবল বলা শুরু করে দিয়েছে। তাই বিএনপি জাস্ট শপথ নিয়ে ক্ষমতায় বসুক, তারপর আমরা বিএনপি খেলা দেখতে চাই। কি খেলা, সেটা কিভাবে খেলবে বিএনপি, সেটা বিএনপি ভালো জানে। আমরা জাস্ট খেলা দেখতে চাই, খেলাটা যাতে ভালো হয় এবং উপভোগ্য হয়। নমস্কার, আমি তরুণ ঘোষ। কাল তো ফল প্রকাশ হয়েছে। ফল প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে সন্ধ্যেবেলা থেকে তারেক রহমানের একদম অফিস এবং বাসভবনে মানুষের ঢল নেমে গেছে। খুব স্বাভাবিক, কারণ এত ভূমিধস বিজয় যদি হয় তাহলে পরে এরকম তো একটা অভ্যর্থনা এবং স্বাগত তার তো পাওয়া কর্তব্য, উচিত, এগুলো তো অস্বীকার করা যাবে না। এখন উল্টো দিকে আমার চিন্তা হচ্ছে যে সকালবেলা যিনি উনি নাচানাচি করলেন, মোহাম্মদ ইউনূস, তিনি উদ্বাহু হয়ে একেবারে গৌরাঙ্গ হয়ে নাচানাচি করলেন, শ্রেষ্ঠ নির্বাচন, তারপরে আর তাকে কিন্তু দেখা যাচ্ছে না। তিনি কোথায় গেলেন, কি করছেন, তার কিন্তু কোনো খবরাখবর নেই। আচ্ছা, কল্পনা করুন যে যমুনাটায় 1.5 বছর ধরে উনি একটা চাঁদের হাট বসিয়ে রেখে দিয়েছিলেন এবং উনি আসার আগে থেকে জাহাপানা আ রে মালিকে হজুরে মালিক আ রে বলে যে হাঁক পারত দেউড়িরা, তারা এখন আর হাঁক পারে না। করিডোর বিলকুল ফাঁকা। তারপরে আপনার যে ওয়েটিং রুম,
যাদেরকে পছন্দ হতো তাদেরকে তাড়াতাড়ি ডেকে নিতেন, যাদেরকে পছন্দ হতো না তাদেরকে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রাখতেন। তার সঙ্গী সাথী তাকে সব শশব্যস্ত করে রাখতো। তিনি মাঝে মাঝে মেজাজ হারাতেন, এর সঙ্গে দেখা করবো না, ওকে অমুক বলে দাও। তিনিই তো দেশের মালিক ছিলেন। এখন দুম করে রাজা থেকে যদি কেউ ভিখিরি হয়ে যায়, তার কি অবস্থা? করিডোরে জটলা নেই, আপনার ওই যে ওয়েটিং রুম, যেখানে এক সময় ভিড়ে ভিড়াক্কার থাকতো, সেখানে সম্ভবত সবই খালি। তার টেবিল চেয়ারের দিকে তিনি হয়তো চুপচাপ বসে আছেন টেবিল চেয়ারে, এবং নজরটা হয়তো টেলিফোনের দিকে। হিলারি ক্লিন্টন, বিল ক্লিন্টন বা সিআই এর কারোর ফোন তিনি পাচ্ছেন না। এখন যতক্ষণ না পর্যন্ত এই ক্ষমতা হস্তান্তর হচ্ছে, ততক্ষণ তিনি পালানোর প্রোগ্রামও তো করতে পারবেন না। ফলে সব মিলিয়ে একটা ঘোটালা পরিস্থিতি। এক তো জাহাপানা তুসি গ্রেট হো বলার লোকজন আর নেই। তারপর তিনি রাজকীয়ভাবে তিনি তো ভেবেছিলেন যে এখানে জামাত জিতবে, আমি রাষ্ট্রপতি হব এবং আজীবন কাল কবরে যাওয়ার আগে পর্যন্ত আমি এখানে আমার রাজত্ব চালিয়ে যাব। সেই রাজকীয় ভঙ্গিতেই তিনি চলাফেরা করতেন। কালকে সকাল অবধি যে ভিডিও দেখা গিয়েছিল সোশ্যাল মিডিয়ায়, কিন্তু আজ থেকে না খবরের কাগজ না সোশ্যাল মিডিয়া, আপনারা মশাই বড় বেঈমান, আপনারা বড় বেঈমান। এখন সবাই আপনারা তারেক রহমানের পেছনে দৌড়াচ্ছেন, কেউ মোহাম্মদ ইউনূসের কথা একবারও বলছেন না। আমি কিন্তু ভুলিনি, আমি কিন্তু মোহাম্মদ ইউনূসকে ভুলিনি। আমি বলেছিলাম উনি পদত্যাগ না করা অব্দি আমি ওনার পিছু ছাড়বো না, আমি ছাড়িনি। এ ব্যাপারে কিন্তু আমি একটা দাবি করতে পারি আপনাদের কাছে, সেটা হচ্ছে এই যে মোহাম্মদ ইউনূসকে সরানো 2024 সালের আগস্ট মাসের 8 তারিখের পর থেকে সরানোর ব্যাপারে যদি 0.1% যদি ভূমিকা আমার থেকে থাকে, তাহলে কিন্তু আপনারা অস্বীকার করতে পারবেন না। এই এখনো আমি কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস জাহাপানা তুসি গ্রেট হো, আপনাকে কিন্তু আমি ভুলিনি, আজীবন মনে রাখবো। যবে আপনার শাস্তি হবে সেদিনকে আমি বাংলাদেশে উপস্থিত হব, এ কথাও আপনাকে আমি বলে রেখে দিলাম। আমি বলেছিলাম না প্রথম দিন থেকে, আপনার শেষ দিনগুলো হবে অত্যন্ত করুণ পরিণতির দিন। সেই দিন কিন্তু আসছে, আপনি তার পদধ্বনি শুনতে পাচ্ছেন। এই যে নতুন সরকার যে আসছে, তাদের সঙ্গে ভারতবর্ষের নানা এখন ইকুয়েশন টিকুয়েশন হবে। শেখ হাসিনা তো ফিরবেনি। শেখ হাসিনা ওইখানে ভারত তাকে ফেরাবেই। এখন একটা পদ বাকি ছিল, সেটা হচ্ছে কাকে দিয়ে ফেরাবে। আপনাকে দিয়ে তো হবে না, আপনি তো হচ্ছে সারমেয় ল্যাজ পাইপে রাখলে পরে 100 বছর বাদে সে বেকাই থাকবে, আর আপনাকে তো বিশ্বাস করা যায় না। আপনি হলেন একটি কুচক্রী, সিআই এর দালাল। ফলে বিএনপিকেই ভারত বেছে নিয়েছে, বা যে কাজটা বিএনপিকে দিয়েই করানো হবে। সবে অফিস খোলা দিয়ে বার্তা পাঠিয়েছে, কালকে আপনি ক্ষমতা হস্তান্তর করুন। হস্তান্তর করার পর তারপর দেখুন কি কি খেলা হয়। ভারতবর্ষের মোদী যখন ওখানে উপস্থিত হবেন, তখন ভারত বিদ্বেষী স্লোগান কত আপনার লোকেরা যারা লুঙ্গির তলা থেকে বেরিয়েছিল,
আবার দেখবেন তারা সব লুঙ্গির তলায় ঢুকে গিয়েছে, কাউকে কিন্তু দেখা পাবেন না, এটা কিন্তু আমি বলে দিলাম। আপনার ডাইনে বাঁয়ে আশেপাশে সামনে পিছনে কোনো লোক নেই, আপনি সম্পূর্ণ একা। ডিপ স্টেটের প্রয়োজন ফুরিয়ে গেলে ডিপ স্টেট গা থেকে ঝেড়ে ফেলে দেয়। বহু উদাহরণ এরকম দেখা গিয়েছে। ভুট্টোকে ফাঁসিতেও ঝুলিয়ে দিয়েছে ডিপ স্টেট, কিন্তু তখন কিচ্ছু বলেনি। আপনার অবস্থা সেরকম যদি হয় তাহলে কিন্তু ডিপ স্টেট একটা কথাও বলতে আসবে না, আপনার যারা মালিক। এখন এই যে উপদেষ্টা যারা আছেন তাদের জন্য তো প্লেন আসছে, 14 তারিখ প্লেনটা হচ্ছে না, আসছে 15 তারিখ। 15 তারিখে একটা রেগুলার ফ্লাইট আপনাদের চলে 8:30টার সময়, সিঙ্গাপুর টু বাংলাদেশ টু সিঙ্গাপুর। আরো দুটো স্পেশাল ফ্লাইট আসছে যার টিকিট বুক করা হয়েছে। আমি ভুল বলেছিলাম 14-15, কেউ সেটা হচ্ছে 15। হস্তান্তর হবে, ফ্লাইটে টিকিট কাটা আছে, যে যা ধরবে সে তার বেরিয়ে যাবে। এইবার যারা যারা থেকে গেল তাদের কি হবে? তাদের কেউ কেউ আবার অভিমত ব্যক্ত করেছেন যে আমরা কে কি করব। সেই নিয়ে আমাদের কাগজে একটা ছোট খবর বেরিয়েছে, উপদেষ্টারা কি করবেন। দেখুন, তো সেখানে একটা লম্বা লিস্ট আছে। আপনি কি করবেন জানা নেই, আপনাকে কেউ আর চান্স দেবে না। আপনার গ্রামীণ ব্যাংকও গেছে, আপনার গ্রামীণ ব্যাংকের একটা ইটও থাকবে না। আপনার যারা ওখান থেকে ফ্রান্স আর আমেরিকা থেকে যারা এই সমস্ত করতো তাদের ইউটিউব আর ফেসবুকের অবস্থা দেখেছেন? সব দেখে নিন। তাদের কথা আজকাল কেউ শোনে না, তাদের গলা এখন সব বেড়ালের মতো হয়ে গিয়েছে। আমরা বাঘের মতো আগেও চেল্লাতাম, এখনো চিল্লিয়ে যাচ্ছি, ভবিষ্যতেও চিল্লিয়ে যাব। যাই হোক, আপনার সব উপদেষ্টারা কে কি করবে লিখেছেন। নির্বাচনের ফল প্রকাশিত, বিএনপি সরকার গঠন করবে, উপদেষ্টারা এখন কি করবেন। প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস রাষ্ট্রপতি হয়ে থাকতে চান বলে অনেকে চর্চা হয়েছে, ফলে তিনি কি করবেন তা নিশ্চিত নয়। তারেক রহমান এই ভুল করবে না, অন্তত ভারত তা করতে দেবে না, আপনি নিশ্চিন্ত থাকুন। যদিও মুখে একবার তিনি বলেছিলেন এরপর তিনি ডিজিটাল স্বাস্থ্য পরিষেবা নিয়ে কাজ করতে চান। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরি করতে চান। সেগুড়ে বালি, আপনি যে ওই যে একটা আদম পাচারের একটা লাইসেন্স দিয়েছিলেন না, তা আপনার শাসনে বাংলাদেশের যা অবস্থা হাল আপনি করে দিয়েছেন পাসপোর্টের, কোনো দেশ তো আপনার লোককে নেবে না। ফলে আদম পাচারের যে ব্যবসাটা আপনার যেটা ফেলেছেন সেটা কিন্তু আর কাজে লাগবে না। ওই তরুণ উদ্যোক্তার ওসব ঢপবাজি গুলো ছেড়ে দিন। এছাড়া তরুণ উদ্যোক্তা তৈরি করতে চান। অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব শেষ হয়ে যাওয়ার পরে তিনি ফিরবেন ঢাকার ব্রাক বিশ্ববিদ্যালয়ের কাজে। আইন উপদেষ্টা আসিফ নজরুল, তিনি দেশে থাকলে তবে তো, তিনি ঢপ মারছেন, তিনি আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনায় ফিরতে চান। ঢেলা খাবে, ঢেলা ঢেলা যদি এখানে থাকেন। তিনি আগে সবার আগে কাটবেন, কালকে দেখে রেখে দেবেন। আচ্ছা, সঙ্গে লেখালেখি ও গবেষণাও করতে চান। কোনো টিভিও ডাকবে না আগের মতো, আর হাই আল্লাহ খালেদও আর আপনি বলতে পারবেন না। বিশেষ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান, বিদেশ উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হাসান জানান কিছুদিনের বিশ্রামের পর তিনি লেখালেখিতে ফিরতে চান। এই লোকটা বিদ্বান লোক আছে, লোকটা করে খেতে পারবে, ভবিষ্যতে করে খাওয়ার মতো এনার যোগ্যতা আছে। স্বাস্থ্য ও ভূমি মন্ত্রকের উপদেষ্টা আলী ইমাম মজুমদার আগে সংবাদপত্রে নিবন্ধ লিখতেন, এখনো নিবন্ধই উনি লিখবেন, মাফ করবেন। লেখালেখিতে ফিরতে চান বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান। সমাজ কল্যাণ উপদেষ্টা শারমিন এস মুর্শিদ জানিয়েছেন তিনি জুলাই আন্দোলনে যুক্ত মহিলাদের নিয়ে কাজ করতে চান। জুলাই আন্দোলনে মহিলাদের তো হাল খারাপ করে দিয়েছেন আপনারা।
যারা ছিল তাদের হাল খারাপ করে দিয়েছেন। এখন আবার তাদের হয়ে কাজ করতে চাইবেন আপনারা? তারা আবার ঝ্যাঁটার বাড়ি মারবে। ঝাঁটা দেখেছেন? ঝাঁটার বাড়ি মারবে। আসিফ নজরুল, এর মধ্যে কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার কিন্তু নাম নেই। তিনি কি করবেন? তিনি কিন্তু সবার আগে প্রথম ফ্লাইটে চড়বেন। স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি কিন্তু সবার আগে পালাবেন। তিনি আর আমাদের ওই যে যেটা ওই যে ডাস্টবিন শপিং যার নাম দিয়েছিলেন, আসল নামটাই আমি ভুলে গিয়েছি, এখন ডাস্টবিন শপিং নামটা মনে পড়ে। এখন এই সমস্ত স্মৃতিগুলো এখন ফিরে আসছে বারবার ওই চেয়ারে বসে, আর ফাঁকা ওই ওয়েটিং রুম দেখে, আর ফাঁকা লবি দেখে ডক্টর ইউনূসের সেই পুরনো দিনের স্মৃতি, রাজার হালে থাকার স্মৃতি, আর রাজা থেকে এক রাতের মধ্যে ফকির হয়ে যাওয়ার এই স্মৃতি তিনি কি করে ভুলবেন? এবার দর্শক আপনারা নিজেরা চিন্তা করুন, আর কালকে কে কে পালায় সেদিকে নজর রাখুন।